গুলো আসবে। তো ঠিক আছে, এই প্রশ্নটা শিখন ফল কি, এই শিখন ফল সম্পর্কে আপনাদেরকে আমি আলোচনা করব। এখন আমরা শেয়ারে যাব। সবাইকে স্বাগতম ইনস্টিটিউট অফ নর্থ বেঙ্গল বিএড কলেজ, বগুড়া। পরিচিতি আমার আগেই দেওয়া হয়ে গেছে, তবু স্লাইডটা আসলো তাই আপনাদের সামনে কিছু দেখানো হলো। এরপরে আমরা যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে শিখন ফল কি, অথবা শিখন ফল কাহাকে বলে। যে শিখন ফল নিয়ে সেরে আপনারা পাঠ পরিকল্পনা তৈরি করবেন, সেই শিখন ফল সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা সবার থাকা দরকার। ইতিমধ্যে আপনাদের অনেকেরই এই ধারণাটা আছে শিখন ফলটা কি, যেহেতু আপনারা এটা ইউনিট 3 এই অধ্যায় থেকে, এই অধ্যায়ে এই শিখন ফলটা বেশ কয়েকটা সাবজেক্টেই আপনারা এই প্রশ্নটা পাবেন। ইভেন অন্যান্য স্যারেরা যখন পড়াইবে তখনও শিখন ফল পড়াবে, এবং শিখন ফলের আজকের এই প্রশ্নটা সব বেশ কয়েকটা সাবজেক্টের সাথে মিল আছে, অন্যান্য স্যারেরাও পড়াবে। কাজে আজকে আর এই সাবজেক্টটা পড়লি পারে বেশ কয়েকটা সাবজেক্ট কভার, বেশ কয়েকটা সাবজেক্টের একটা প্রশ্ন কভার হবে। তো শিখন ফল কি? শিখন ফল হচ্ছে, আপনারা আগে জানছেন, তারপরে আমরা আজকে লেখার মতন একটা ভাষা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। এটা হচ্ছে শিখন শেষে শিক্ষার্থী তার যোগ্যতা প্রদর্শনের জন্য কি করতে পারবে তা স্পষ্ট পরিভাষায় ব্যক্ত করাই হচ্ছে শিখন বল বা আচরণিক উদ্দেশ্য। আপনি কি উপস্থাপন করবেন, বাড়িতে যে পাঠ পরিকল্পনা তৈরি করছেন সেই পাঠ পরিকল্পনার মধ্যেই এই শিখন ফলটা তৈরি হয়ে আসছে ক্লাসে। আর আপনার চিন্তা ভাবনা শিক্ষার্থীদের চিন্তা ভাবনার সাথে এমন একটা গভীর সম্পর্ক গড়ে উঠবে যে আজ আমি ক্লাসে যা উপস্থাপন করব তা ছাত্ররা এগুলি পারবে, শুধু পারবেই না, তাদের আচরণিক মনোভাব সৃষ্টি হবে। এই আচরণিক মনোভাবটা এমন হতে হবে যে কোনো কিছু তারা শনাক্ত করতে পারবে, বা কিছু কিছু ক্ষেত্রে একটা পারদর্শিকতার প্রমাণ হিসাবে স্বীকৃতি দিবে। অর্থাৎ এই আচরণটা হবে শিক্ষার্থীর পর্যবেক্ষণযোগ্য আচরণ। আপনি একটা পরীক্ষা দিলেন, সেই পরীক্ষার যার ফল শিক্ষার্থীরা পেয়ে যাবে, এবং শিক্ষার্থীর পেয়ে যাওয়ার পরে তার শিখন যোগ্যতা এমনভাবে গড়ে উঠবে, তখন তাকে একটা ধন্যবাদ দিবেন, বা তাদেরকে তারা যে এই শিক্ষা অর্জন করলো সেটা যেন আপনার থেকে সেই একটা মানে তার যোগ্যতা আছে এটা যেন সে প্রমাণ পায় যে স্যার বুঝতে পারছে যে আমি এটা পারছি। আর তার মাধ্যমে, আপনার মাধ্যমে একটা বিবৃতি বা একটা বাক্যের মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যমে সে প্রকাশ হবে যে এই শিক্ষার্থী বা আরো মানে যাদেরকে আপনি বুঝাচ্ছেন বা যাদেরকে এই পরীক্ষাটা দিচ্ছেন তারা বাস্তবে পারবে বা পারছে, তাদের রেজাল্ট তাদের কাছে আছে। তাহলে পারে তার মনের ভিতরে, তার ইন্দ্রিয় দ্বারা অনুভবিত হবে, তার মধ্যে একটা পরিবর্তন আসবে। এটা হচ্ছে আচরণিক পরিবর্তন। তাহলে শিখন ফলটা তাহলে হচ্ছে এটাই, যে শিক্ষক বিষয়বস্তু শিক্ষাদানের পূর্বে শিখন ফল নিরূপণ করে থাকেন।
আপনি তো বাড়িতে এটা নিরূপণ করে থাকছেন যে আজকে আমি ক্লাসে যা সেরে এগুলি আমি উপস্থাপন করব, শেখাতাম ছাত্ররা এগুলি শিখবে। এটা আপনি তো বাড়ির থেকে নি পূর্ব পরিকল্পনা, এই জন্য তো পাঠ পরিকল্পনা। এবং এটা মূল্যায়নে শিখন অর্জন হয়েছে কিনা তা যাচাই করে দেখবেন। যে আপনি যখন ক্লাসে এটা মূল্যায়ন করছেন বা মানে পর্যালোচনা করছেন, সেটা আবার অর্জন হয়েছে কিনা সেটা কিছু কিছু শিক্ষার্থীতে এটা যাচাই করে দেখবেন। দেখবেন যে ওরা পারছে, যাই পারবে তার মধ্যে একটা আচরণিক বৈশিষ্ট্য তার মধ্যে আলাদা হয়ে তার মন মানসিকতা একটু চেঞ্জ হবে। তখন তাকে মানে কোনো বাক্যের মাধ্যমে বা যে কোনো বিবৃতির মাধ্যমে তাকে একটু পারছে যে এটা প্রকাশ করা হয় বা তাকে ধন্যবাদ দেওয়া হয়। হ্যাঁ, দেওয়ার পরে তার মন মানসিকতা দেখা যাবে যে আগের দিনের যেভাবে ছিল পরের দিনে ওই ক্লাসে উপস্থিতিতে তার মনোযোগ আসবে এবং সে ক্লাস করবে। তাহলে শিখন ফলটা আপনারা জানলেন যে শিখন ফল কি। তাহলে শিক্ষার্থী তার যোগ্যতা প্রদর্শনের জন্য যা স্পষ্ট ভাষা ব্যক্ত করাই হলো শিখন ফল। এটা সে বলতে পারবে এবং কিছু বর্ণনা করতে পারবে, কিছু ব্যাখ্যা করতে পারবে, এটাই হচ্ছে শিখন ফল। ঠিক আছে, তাহলে এই শিখন ফল সম্পর্কে আর কোনো প্রশ্ন? কি সবাই বুঝছেন তো শিখন ফল? এরপর আমরা যাব ষষ্ঠ হইতে অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তির শিক্ষার প্রান্তিক শিখনফল সমূহ কি কি। এই প্রশ্নটা বিভিন্ন সাবজেক্টে হতে পারে। এখানে শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা বলা আছে, অন্যান্য সাবজেক্ট উল্লেখ করে সেরে এই প্রশ্নগুলি শিখনফল সমূহ কি কি, শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করবেন। যে কোনো এক সাবজেক্টে আপনার এই প্রশ্নগুলি বা এই প্রশ্নগুলি মুখস্থ করবেন বা ভালো করে জেনে নেবেন, তাহলে পারে কয়েকটা সাবজেক্টের প্রশ্ন শুধুমাত্র বিষয়টা চেঞ্জ করে উত্তর দিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন ষষ্ঠ হইতে অষ্টম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রান্তিক শিখনফল হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অনুধাবনে সক্ষম হবে। অনুধাবন তো আপনারা জানেন যে সৃজনশীল প্রশ্নের কয়টা ধাপ থাকে? 4টে, তাই না? একটা আছে জ্ঞান, আর একটা আছে কি কি অনুধাবন, তারপরে কি আছে প্রয়োগ, আর 4 নাম্বার আছে কি উচ্চতার দক্ষ, তাই না? এটা তো আপনারা পারেন। তো এখানে দেখেন তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হবে এবং ব্যক্তি জীবন, কর্মক্ষেত্রে, সমাজ এবং বৈশ্বিক প্রেক্ষিতে এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। এখানে বিভিন্ন সাবজেক্ট যেভাবে লিখবে তার সেইভাবে আপনারা উত্তর দিবেন। ব্যক্তি জীবনের কর্মক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনে কর্মক্ষেত্র এখন কি? শিক্ষকতা, কারো আছে ব্যাংক, কারো আছে হাসপাতাল, হ্যাঁ, কেউ আছে কারখানার। যার যার কর্মজীবনে সে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অনুধাবনে সক্ষম হবে। এর যে কি গুরুত্ব তা বাস্তবে প্রয়োগ। আজ আপনারা আমার সাথে জুম ক্লাসে অ্যাড হয়েছেন। 2 বছর আগে তো ভাবেননি যে আমাকে এইভাবে ক্লাসে অ্যাড হতে হবে, নাকি? আজ এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আজকে আপনারা আমার সাথে বিভিন্ন জেলা থেকে একসাথে কথা বলার সুযোগ হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, তাই না? এবং সমাজ এবং বৈশ্বিক ক্ষেত্রে এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।
আজ আমরা দেশের মধ্যে আছি, বিভিন্ন পরিবারের সাথে আমরা অ্যাড হছি, হ্যাঁ, এমনকি বৈশ্বিক প্রেক্ষিতে বহির্বিশ্বের সাথে আমরা এর যে ভূমিকা আছে, কি কি সুবিধা আছে, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো, পারবে না? এই এটা প্রান্তিক শিখন ফল, এটা একটা শিখন ফল। আমি এর আগে কয়েকটা ক্লাসই শিখন ফল দেখেন, এটা বলতে পারবে, বর্ণনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। ন্যূনতম 3টা পয়েন্ট আমি আলোচনা করছি, এখানে সবই আসবে, সবই পারবেন। এখানে দেখেন আর একটা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ক যন্ত্রপাতির কাজ, নেটওয়ার্ক ব্যাখ্যা, এমনকি ব্যবহার করতে সক্ষম হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ের যন্ত্রপাতি কি কি যন্ত্রপাতি লাগে? যখন আপনার কাছে একটা স্মার্টফোন আছে, কি আছে না, অথবা ল্যাপটপ আছে, অথবা ডেস্কটপ আছে না, এটা একটা যন্ত্রপাতি। তার সাথে আপনার কিছু আমার কাছে কিছু মাউস আছে, সাউন্ড বক্স ব্যবহার করি না, অন্যান্য ক্ষেত্রে করি, আপনাদের জন্য প্রয়োজন হচ্ছে না। তাছাড়া আপনাদের কাছে এই ধরনের এই যে নেটওয়ার্ক আছে বলেই আজ আপনাদের সাথে আমরা এরকম যোগাযোগ করতে পারছি, তাই না? এ সম্পর্কে নেটওয়ার্কের সম্পর্কে ব্যাখ্যা করতে সক্ষম হবে। এই ইল্লা আপনারা একবার পড়লি পারে আশা করি যে আপনারা নিজের ইচ্ছা মতে নিজের মতন করিয়া সাজায় সাজায় লিখবেন। আমার যে ভাষাগুলো আছে এর চেয়েও ভালো ভালো ভাষা আপনারা প্রয়োগ করতে পারবেন বলে আমার বিশ্বাস, সেইভাবে লিখবেন। দেখেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিকভাবে ব্যবহার করতে পারবে। এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু নিরাপদ আছে আর নৈতিকতা আছে, আমরা জানি। এ সম্পর্কে ধারণা থাকতে হবে, আমরা নিরাপদ এবং নৈতিকভাবে আমরা ব্যবহার করব, ঠিক আছে? অনেকে আছে এই নেটওয়ার্ক বা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে যায়, আসলে তারা নৈতিকতা হারিয়ে ফেলছে, আছে না? আবার কিছু নিরাপদের একটা ব্যাপারও আছে, নিরাপদের অনেক এটা উদাহরণ আছে। তো এগুলা উদাহরণ টানলি পরে দেখা যাবে আমি ক্লাস শেষ করতে পারবো না, আপনারা সহজেই বুঝতে পারছেন। এরপরে আমরা যাই আর একটা স্লাইডে, যে ভাষাগত ও গাণিতিক দক্ষতা অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক আকর্ষণীয় ও নান্দনিকভাবে ব্যবহারে সক্ষম হবে। ভাষাগত গাণিতিক দক্ষতা অর্জন, এখানে কম্পিউটার চালাইতে গেলে এবারে দেখেন ভাষাগতর ব্যাপার আছে, গাণিতিক কিছু লজিক আছে। এই লজিকগুলি যদি ঠিক না থাকে তাহলে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। এটা সঠিকভাবে আপনাকে আকর্ষণীয় ও নান্দনিকভাবে ব্যবহার করতে সক্ষম হবে, এর কোনো একটা দিকেও এদিক ওদিক করতে পারবেন না। লজিক যেটা বলছে আপনাকে সেইভাবেই প্রমাণ করে দিতে হবে, না হলে পারে আপনি পারবেন না। এখানে আর একটা দেখেন, গুণাগুণ বিচার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে সক্ষম। গুণাগুণ বিচার করে বিভিন্ন রকমের বিষয় আছে, আমরা গুণ বিচার করি, তার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুণ বিচার করে আমরা মাধ্যমিক শিক্ষা ও দৈনন্দিন জীবনের এই সমস্যাগুলো সমাধান করতে সক্ষম। কিভাবে? যেমন আজ আমরা ক্লাস করতে পারছি না সশরীরে,
আমরা ভার্চুয়ালের মাধ্যমে আমরা আপনাদের সাথে কথা বলছি, এবং শুধু কথাই বলছি না, আমরা কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, কিছু টেক্সট আপনাদের সামনে তুলে ধরছি, কিছু লজিক আপনাদের সামনে তুলে ধরছি। এতে কিছুটা শিক্ষার কিছুটা সমাধান আসছে না? আমাদের এইরকম দৈনন্দিন জীবনে অনেক সমস্যা, ঠিক এই প্রযুক্তি ব্যবহার করে আমরা সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হচ্ছি। এরপরে দেখেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি অধ্যয়নের ক্ষেত্রে সহযোগিতামূলক আচরণ করবে। এই প্রযুক্তির অধ্যয়নের ক্ষেত্রে সহযোগিতামূলক আচরণ, এরকম এই যে সহযোগিতা, বিভিন্ন কাজের আমরা সহযোগিতা পাচ্ছি, বিভিন্ন সমস্যার সমাধানের সময় আমরা এটা সহযোগিতা পাচ্ছি এই প্রযুক্তি। হ্যাঁ, তাহলে পারে এই গুণাগুণগুলি আমরা সমাধান করতে সক্ষম হচ্ছি। এরপরে আর একটা প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরছি, আইসিটি পাঠ্যপুস্তক পর্যালোচনার বিবেচ্য বিষয়গুলি কি কি? আইসিটি, আগের প্রশ্ন শেষ, পরবর্তী আমি একটা প্রশ্ন তুলে ধরছি যে আইসিটি পাঠ্যপুস্তক পর্যালোচনার বিবেচ্য বিষয়গুলি কি কি, আলোচনা করুন। এখানে শুধু আইসিটি পাঠ্যপুস্তক বলা আছে, এখানে বাংলাও হতে পারে, অন্যান্য সাবজেক্টের মধ্যে এই প্রশ্নগুলি ওই বিষয় উল্লেখ করে এই প্রশ্নটা থাকতে পারে। সেই জন্য কিছু কিছু প্রশ্ন বেশ কয়েকটা সাবজেক্টকে ভ্যারি করবে। আপনারা এই কিছু কিছু প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বেন। দেখেন, আইসিটি পাঠ্যপুস্তক পর্যালোচনার বিবেচ্য বিষয়, পর্যালোচনার জন্য যে বিষয়গুলি গুরুত্ব দেওয়া দরকার তাদের আইসিটি পাঠ্যপুস্তক পর্যালোচনার বিবেচ্য বিষয় বলে গণ্য করা হয়। অর্থাৎ আইসিটি পাঠ্যপুস্তক পর্যালোচনার জন্য যে বিষয়গুলি গুরুত্ব দেওয়া দরকার তাদের কি এই আইসিটি পাঠ্যপুস্তক পর্যালোচনার বিবেচ্য বিষয়গুলি গণ্য করা হয়। আইসিটি পাঠ্যপুস্তক পর্যালোচনার ক্ষেত্রে নিম্নে কিছু দিকগুলো, যে দিকগুলো আমরা বিবেচিত হব তা আমরা কিছু কিছু আলোচনা করব, একটার পর একটা পয়েন্ট আলোচনা করে। দেখেন, ক নাম্বার দেওয়া আছে শিক্ষার্থীর সার্বিক বিকাশ। শিক্ষার্থীর সার্বিক বিকাশ বলতে অনেক কিছুই বোঝায়, কি তাই না? তার আচরণিক, তার মানে বাচন ভঙ্গি, তার সার্বিকভাবে তাকে শিক্ষার্থীর এই বিবেচ্য বিষয়গুলি ধরা হয়। আর একটা ধরা হয় নাম্বার খ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উন্নয়ন ও যৌক্তিক ক্ষমতার বিকাশ। এখন কম্পিউটারের মাধ্যমে বা এই প্রযুক্তির মাধ্যমে আইসিটি পাঠ্যপুস্তক পর্যালোচনার মধ্যে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উন্নয়ন, আগে একরকম অবস্থান ছিল, বর্তমান যুগে এই আইসিটির উন্নয়নের ফলে যে বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রম যে উন্নত হয়েছে সেটা তো আপনাদের চোখের সামনে প্রমাণ। কৃষকের ঘরের থেকে শুরু করে সর্বস্তরে কর্মক্ষেত্রের এর পরিবর্তন আনছে, কি ঠিক না? এরপরে আর একটা গ নাম্বার, পরিবেশগত সচেতনতার বিকাশ। বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিবেশ হয়। দেখেন, ঝড়ের সময় বা
কালবৈশাখীর সময় বা যে কোনো জলোচ্ছ্বাস বা যে কোনো আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আজ এই একটা সচেতনতা বিকাশ করা সম্ভব হয়েছে। আগে হয়তো এরকম ছিল না। বর্তমানে পরিবেশগত বিভিন্ন জায়গার পরিবেশ পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দিলাম, এরকম অনেক জায়গাতেই এই সচেতনতার একটা বিকাশ সম্ভব। আরো কি, জনসংখ্যার বৃদ্ধির পরিণাম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আজ এক সময় এক ভাষণে আমাদের স্বাধীনতার সময় ছিল প্রায় কত 7.5 কোটির মতন লোক ছিল, এখন প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে, তাই না? এই জনসংখ্যার বৃদ্ধির যে আমাদের সমস্যা, সুবিধা ও অসুবিধা দুটি আছে, তাই না? এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আজ 20 বছর পরে আরো কি হবে, এটা আমাদের এই জনসংখ্যার বৃদ্ধির সম্পর্কে সবারই মধ্যে একটা মানে চিন্তা চেতনা সৃষ্টি হয়েছে যে এরপরে কি হবে। এরপরে দেখেন, শিক্ষা ও কর্মের মধ্যে সমন্বয় সাধন করা। আপনি কি শিক্ষা অর্জন করছেন? একটা সার্টিফিকেট, এই তো এই সার্টিফিকেট অনুযায়ী আপনার সেই কর্মের মধ্যে তার যোগসূত্র বা সমন্বয় সাধন আছে কিনা, হ্যাঁ, এটাও আমাদের চিন্তা চেতনার একটা অন্তরায়। এরপরে দেখেন, জাতীয়তাবোধ জোরদারকরণ। হ্যাঁ, আমরা দেশের নাগরিক, দেশের ভালো মন্দ এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমার নাগরিক হিসাবে এদেশের যে জাতীয়তা, যে দায়িত্ববোধ, এটা আমাদের প্রত্যেকের উপরই এই দায়িত্ব আছে। কাজেই এই দায়িত্বগুলো এটা জোরদার করানো আমাদের কর্তব্য, ঠিক না? এরপরে দেখেন, মূল্যবোধের বিকাশ সাধন। আমরা যাই যে কাজটাই করুক তার তো একটা মূল্য আছে, সেই মূল্যবোধের যে বিকাশ সাধন। মূল্য দিতে পারলে পারে যে কোনো জিনিসেরই বা যে কোনো মানুষেরই তার মধ্যে একটা পরিবর্তন আসাটাই স্বাভাবিক। মূল্যের জন্যই আজ আমরা যে কোনো কাজ করি বা বিভিন্ন সৃজনশীলতা যারা কিছু সৃষ্টি করে, সৃজনশীলতা যাদের মধ্যে আছে তারাও এই মূল্যবোধ চায়। কাজী মূল্যবোধ এটা বিকাশ সাধন করা দরকার। এরপরে আমরা যাব জাতীয় কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণ। আমাদের জাতীয় যে সমস্ত কৃষ্টি কালচার আছে যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দরকার, সেই জিনিসগুলা আমাদেরকে সংরক্ষণ করা এটা আমাদের দায়িত্ব, নাগরিক হিসাবে দায়িত্ব এবং কর্তব্য, ঠিক আছে? হ্যাঁ, এই কৃষ্টি মানে যে যে সমস্ত জিনিস ধরেন আপনি মানে এর আগে কোনো কিছু তৈরি হয়েছে বা এই ধরনের কিছু, তার ঐতিহ্য এটা সংরক্ষণ বিভিন্ন জায়গাতে আছে বা এই সংরক্ষণ হচ্ছে, হ্যাঁ, এই জাতীয় কিছু, ঠিক আছে? এরপরে দেখেন স্বশিক্ষণ ও স্বকর্মস্থান। আপনারা নিজে নিজেই একজন মানুষ কি করে, বৈজ্ঞানিক এই যে কিছু কিছু আবিষ্কার করে,
আবিষ্কারকে কেউ কি দেখে দেয়, তাকে গবেষণা করে নিতে হয়। হ্যাঁ, একটা কাজ করে আরো 3টা কাজ ওই রকম করে সেরে সে প্রমাণ করে। এটা স্বশিক্ষণ। প্রতিটি মানুষের মধ্যে এই স্বশিক্ষণ আছে, কারো প্রকাশ নাই, কারো প্রকাশ আছে, ছোট কারো বড়। স্বকর্মস্থান, যার যার কর্মস্থানের মধ্যে সে অবস্থান করে আছে। প্রতিটি মানুষের মধ্যেই এই বৈশিষ্ট্যগুলো আছে, বাস্তব অভিজ্ঞতা। এখন আছে সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধন। সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধন। এরপরে আছে আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ জাগরণ। আমাদের দেশের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, এটা তো থাকবেই, তাছাড়া আন্তর্জাতিক ভাবে, মানে আমরা যে সমস্ত কাজ করব সে সমস্ত কাজ সবার সাথে শেয়ার করব, মানে একে অপরের সাথে, যেমন ভাই ভাই যেমন সম্পর্ক। আমরা গত কয়েকদিন আগে প্রায় 100 দেশের সাথে একটা মিটিং ছিল, 100 ওয়ার্ল্ড টিচার্স। আমরা বিভিন্ন দেশের স্যারদের সাথে কথাবার্তা বলার সুযোগ হয়েছে, আমরা কথাবার্তা বলছি বা তাদের ভাষ্যগুলি আমরা জানলাম যে শিক্ষা ক্ষেত্রে আমাদের কি কি করণীয় দরকার। এটা আন্তর্জাতিক ভাবে এটা জাগ্রতকরণের দরকার। তো সিগন্যাল আসছে কিছু সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। আচ্ছা, দৈনন্দিন ক্ষেত্রে প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তির সম্পর্কে ধারণা প্রদান। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে যা খুবই প্রয়োজনীয়, সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া। এই যে মানে সার্বক্ষণিক আমাদের যে সমস্ত কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দেওয়া। ঠিক এইভাবে দুটো প্রশ্ন আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই প্রশ্ন আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমার ওই বইয়ের থেকে আপনারা বইয়ের সাথে মিলিয়ে দেখেন। আমি বাইরে থেকে কঠিন কঠিন বইগুলি আমি নেই নেই। আপনারা যেহেতু বই একটা দেওয়া আছে, এই বইয়ের ভাষাগুলি সহজ করার জন্য আমি আপনাদেরকে এই বইয়ের ভাষা দিয়েই আমি কন্টেন্টগুলো তৈরি করছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন বা সুবিধা হয়। সবার কাছে এই বইটি আছে। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকলে পারে সবাইকে ধন্যবাদ জানাই। তো ধন্যবাদ জানানোর শেষে একটা পিকচার অবশ্য আজকের এই ক্লাসের সাথে সম্পর্কিত না, তবে বর্তমান প্রেক্ষাপটের সময় অনুপাতে আজকের এই পিকচারটা আমি আপনাদের কাছে দিয়েছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন কিছু প্রশ্ন থাকলে পারে বলেন।